নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গৃহিণী। দরজা খুলিয়া রসিককে দেখিয়া শান্তি বলিল, ও আপনি? তারপর সোজা রান্নাঘরে চলিয়া গেল। অভ্যর্থনাটা একটু খাপছাড়া মনে হইল রসিকের। তাকে দেখিলেই অবশ্য শান্তির মুখ গম্ভীর হইয়া যায়। চৌকাঠ ডিঙাইয়া ভিতরে ঢুকিবার আগেই ঝাঁঝালো সুরে রাগ আর বিরক্তি প্রকাশ করিতে আরম্ভ করিয়া দেয়। এরকম নির্বিকারভাবে কখনো সরিয়া যায় না। তবে কি বিপিন আজ বাড়িতে আছে? কিন্তু বিপিন বাড়ি থাকিলে তো শান্তি হাসি মুখে অভ্যর্থনা জানায়, বলে, আসুন, উনি ঘরে আছেন, বলিয়া দরজা বন্ধ করার জন্য নিজেই দাঁড়াইয়া থাকে। মাঝে মাঝে রসিকের মনে হইয়াছে হাসিটা বুঝি ব্যঙ্গের। সেদিন সে আর শান্তির আঙুলের ডগাটিও স্পর্শ করিতে পাইবে না। অসময়ে হঠাৎ আসিয়া হাজির হওয়ার জন্য লাকসই একটা কৈফিয়ত দিয়া বসিয়া বিপিনের সঙ্গে গল্পগুজব করিতে হইবে। শান্তি চা আনিয়া দিলে সহজ স্বাভাবিকভাবে তার সঙ্গেও কথা বলিতে হইবে। উঠিয়া যাওয়ার জন্য ভিতরে ভিতরে ছটপট করিতে থাকিলেও তাড়াতাড়ি উঠিয়া যাওয়া চলিবে না। এইসব ভাবিয়া শান্তি বুঝি আমোদ পাইতেছে। তবে এটাও রসিক টের পাইয়াছে, আমাদের চেয়ে রসিককে সতর্ক করিয়া দেওয়ার ব্যগ্রতা অনেক বেশি জোরালো। বিপিন যে বাড়ি আছে, সদরের এই দরজার কাছে দাঁড়াইয়া একটা খাপছাড়া কথা বলিয়া ফেলিলে ঘরে বিপিনের কানে যাওয়ার সম্ভাবনা আছে। সকলের আগে এটা রসিককে জানাইয়া দেওয়া চাই। শান্তির অভ্যর্থনার আসল অর্থ তাই। একবার রসিক বলিয়াছিল, এখান থেকেই তবে সরে পড়ি। শান্তির দু চোখ জ্বলিয়া উঠিয়াছিল। সরে পড়বেন? কি বুদ্ধি! তাই বটে, দরজার কাছ পর্যন্ত আসিয়া দরজা খোলাইয়া চলিয়া যাওয়ার অর্থ হয় না বটে। আর অর্থহীন কাজই মানুষের মনে নানা রকম সন্দেহ জাগায়। নয়তো হঠাৎ আসিবার লাকসই কারণ বিপিনকে দেখানোর কি প্রয়োজন থাকিত? একটু ইতস্তত করিয়া ভিতরে ঢুকিয়া আরও একটু ইতস্তত করিয়া রসিক ধীরে ধীরে দরজা বন্ধ করিয়া দিল। ততক্ষণে শান্তি ফিরিয়া আসিয়াছে। দরজা দিলেন যে? প্রতিবার শান্তি এই প্রশ্ন করে। শান্তির অভ্যর্থনার পুরানো সূচনায় স্বস্তি বোধ করিয়া রসিক বলিল, চলুন ঘরে গিয়ে বসি। বসতে পারবো না, কাজ আছে। কি কাজ? ঘুমোবেন? খোকাকে দুধ খাওয়াবো। একবার ঢোক গিলিয়াই শান্তি আবার বলিল, আপনাকে না আসতে বারণ করেছি? আপনি না বলে গেলেন আর আসবেন না? কেন মরতে এসেছেন আবার? এই তো চাই, এভাবে কথা না বলিলে শান্তিকে যেন অচেনা মনে হয়। একটু দরকারে এসেছি। আপনার দরকার জানি, ইতর কোথাকার। এতক্ষণে শান্তি ধাতে আসিয়াছে। রসিক নিশ্চিন্ত হইয়া সিল্কের রুমাল বাহির করিয়া মুখ মুছিল। রোদে রোদে ঘুরিয়া মুখের চামড়া মৃদু আঁচে সেঁকা কাগজের মতো হইয়া গিয়াছে। আচ্ছা, কি দরকার বলুন, বলে বেরিয়ে যান। নিশ্চিন্ত হইতে পারায় এবার রসিক সহজে রাগও করিতে পারিল। এরকম করছেন কেন? জানেন তো এসেছি যখন কিছুতেই ফিরে যাব না। আমি যা ধরি তা ছাড়ি না। তাছাড়া বলিতে বলিতে শান্তিকে দেখিতে হইতেছিল, তাই কথা শেষ হওয়ার আগেই রসিকের রাগ কমিয়া গেল। দুহাত শক্ত করিয়া মুঠি করিয়া টান হইয়া সে দাঁড়াইয়া আছে। উদ্দেশ্য সমস্ত শরীরটা কাঠের মতো শক্ত করিয়া মনের রাগটা প্রকাশ করা। কিন্তু রূপ যার শুধু কোমলতার ঢেউ, সে তা পারিবে কেন? সেমিজ পরা থাকিলে তবু কতকটা সম্ভব হইত। বিপিন বাড়ি না থাকিলে শান্তি সেমিজ পরে না। একা থাকার স্বাধীনতাটুকু পূর্ণ মাত্রায় উপভোগ করা চাইত। প্রতিবার চৌকাঠ ডিঙাইয়া বাড়ির ভিতরে আসিবার পর শান্তিকে দেখিয়া উদাসীনতা অবহেলার একটা ঝাপসা কুয়াশার পর্দা যেন চোখ বা মন হইতে সরিয়া যায়। শান্তি যে এরকম তা যেন সে ভুলিয়াই গিয়াছিল। ভাঙাচোরা কাঁচের পুতুলের মতো শান্তি ছড়াইয়া পড়িয়াছিল। কেবল সামনে দাঁড়াইয়া চোখ দেখার ম্যাজিকে টুকরাগুলি জোড়া লাগিয়া একেবারে রক্ত মাংসের মানুষ হইয়া গিয়াছে। গলা নরম করিয়া আদরের সুরে রসিক বলিল, রাগ করো না, না এসে থাকতে পারলে কি আসতাম? কাল তোমায় স্বপ্ন দেখলাম। শান্তির মুঠি আলগা হইয়া গেল। স্বপ্ন দেখেছ আমায়?
কথাটা মিথ্যা, কিন্তু শান্তির টান করা শরীর বেশ খানিকটা শিথিল হইয়া আসিয়াছে দেখিয়া রসিক মিথ্যারই টের টানিয়া চলিল। আর কাকে স্বপ্ন দেখব, কার কথা সারাদিন ভাবি? তুমি তো কাউকে কোনোদিন ভালোবাসোনি, তাই বুঝতে পারো না। যদি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে ভালোবাসলে মানুষের কি অবস্থা হয়। শান্তির মুঠি আবার শক্ত হইয়া গেল। লজ্জা করে না এসব বলতে? ছোট লোক, অভদ্র, জানোয়ার। আপনি যান, আর আসবেন না। এবার এলে আপনাকে খুন করে আমি আত্মহত্যা করব। তখন আর তর্ক না করিয়া শান্তির হাত ধরিয়া ঘরের দিকে আগাইয়া গেল। শান্তি বিনা প্রতিবাদেই সঙ্গে চলিল। হাত না ধরিলেও যাইত। আরও অনেকবার গিয়াছে। রসিক হাতও ধরিয়াছে খুব আস্তে, একবারও টানে নাহি। কিশোর বয়সের ভীরু ভিক্ষুপন্থী প্রেমিকেরও আরও জোরে প্রিয়ার হাত ধরিয়া টানিবার অধিকার থাকে। তবু দুজনেরই মনে হইতে লাগিল একটা যেন জোর জবরদস্তি ব্যাপার চলিয়াছে। শান্তি যাইতে চায় না, রসিক তাকে টানিয়া চলিয়াছে গায়ের জোরে। শান্তির কথাগুলি কানে গেলে নিরপেক্ষ মনস্তত্ত্ববিদেরও তাই মনে হইত। ভদ্র কেরানি গৃহস্থের অল্প শিক্ষিকা গৃহিণী ভদ্র ভাষায় বস্তির মেয়ের মতন একজন পুরুষকে গাল দিতেছে। প্রতিবেশীদের কানে যাওয়ার ভয়ে গলাটা শুধু একটু চাপা, আর ভদ্র পরিবারে পালিতা মেয়ে বলিয়া মুখের অসহায় আক্রোশের ছাপটা কাঁদুনে মেয়ের আবদারের ভঙ্গির মতো। এ রহস্যের মূর্তি এত বেশি রহস্যলেশহীন যে সেখানে উপস্থিত থাকিলে সংকেতের মধ্যে আসল মানে খুঁজিয়া বাহির করিবার আগে আমি নিজেই হয়তো রসিকের মাথাটা ফাটাইয়া দিতাম। গরিব গৃহস্থের ঘর, ঘরে ঢুকিলেই সেটা বোঝা যায়, কিন্তু আসবাবপত্র আর অতিরিক্ত সাজানো গোছানোর স্পষ্ট পরিচয়ের মধ্যে একটা হাস্যকর অসামঞ্জস্য চোখে পড়ে। মনে হয় গ্রামের মেয়ে যেন তেল চিটে কপালে সিঁদুরের টিপ পরার বদলে সেই সিঁদুর ঠোঁটে মাখিয়া পানের রসে ঠোঁট রাগানোর অভ্যাসকে বাতিল করার চেষ্টা করিয়াছে। ইটের উপরে রাখা ট্রাঙ্কে পরানো হইয়াছে রঙিন সুতার ফুলতোলা পোশাক। সেগুন কাঠের কম দামি টেবিলকে শুধু চায়ের টেবিল করা হয় নাহি, পাছে লোকে ভুল করে তাই টেবিলের উপর কম দামি পুরানো ও অসম্পূর্ণ একটি চায়ের সেটও সাজাইয়া রাখা হইয়াছে। নিলামি গুদামের ছাপমারা কৌশলের জোড়াতালি দেওয়া এমন একটি বুকশেলফ এক পাশে দেওয়াল ঘেঁষিয়া দাঁড়াইয়া আছে। আধুনিক ফ্যাশন প্রিয় লাখপতির ঘরে অন্য আসবাবের মধ্যে আরও কয়েকটা বছর হয়তো সেটিকে বেমানান দেখাইত না। কাঠের এই জিনিসটিকে শান্তি বড় ভালোবাসে। দুবেলা ধুলা ঝাড়িতে ঝাড়িতে রংটাই বিবর্ণ করিয়া ফেলিয়াছে। গয়না কেনার বদলে সে নাকি এই আসবাবটি কিনিয়াছিল। এত বড় বুকশেলফ বোঝাই করার মতো এই বাড়িতে নাহি। জীর্ণ আভিজাত্যের সঙ্গে খাপ খায় সেরকম বইও নাহি। তাই চামড়ার বাঁধানো মাসিকপত্রের কয়েকটি ভল্লুমের সঙ্গে ছাপানো যা কিছু পাওয়া গিয়াছে তাই দিয়া স্থান ভরিবার চেষ্টা করিয়া বাড়তি তাকে মাটির পুতুল আর শান্তির প্রসাধনের সামগ্রী সাজাইয়া রাখা হইয়াছে। শান্তির প্রসাধনের জিনিসগুলি দামি। অভিজাত পরিবারের গৃহিণীরাই এত দামি জিনিস ব্যবহার করে। ঘরের পরিচ্ছন্নতাও ছবির মতো কৃত্রিম। কোথাও এতটুকু আবর্জনা নাহি। এক কোণে অনেক উঁচুতে একটি মাকড়সা একটিমাত্র জাল বুনিয়াছে, কিন্তু জালটি নতুন বলিয়া আবর্জনা মনে হয় না। মেঝেতে ছেঁড়া রংচটা সিঙ্গাপুরি মাদুরে জীর্ণ অয়েলক্লথের উপর নোংরা কাঁথার বিছানাটাও আবর্জনা বলিয়া মনে হয় না, কারণ বিছানায় শান্তির ছেলেটি পাতলা জাল কাপড়ে ফ্রক গায়ে ঘুমাইয়া আছে। চৌকির বিছানায় বসিয়া রসিক শান্তির হাত ছাড়িয়া দিল। তখনও শান্তির মুখ বন্ধ হয় নাহি, যা মুখে আসিতেছে বলিয়া চলিতেছিল। একটু আশ্চর্য হইয়াই সে হঠাৎ থামিয়া গেল। ঝাঁঝালো রোদ হইতে ঘরের ঠান্ডা ছায়ায় ঢুকিয়াই রসিকের পিপাসা বাড়িয়া গিয়াছিল। গভীর শান্তির সঙ্গে সে বলিল, একটু জল দেবেন? শান্তি আরও আশ্চর্য হইয়া গেল। জল দিচ্ছি। শান্তিকে ভয় না করিলেও শান্তির ভয়েই রসিক যতদিন না আসিয়া পড়ে আসে না। অতি সভ্য আত্মীয় বন্ধু আর তাদের অসভ্য রকমের বিকারগ্রস্তা আত্মীয়াদের সাহচর্যের টানে যতদিন দেহের তার ছিঁড়ি ছিঁড়ি না করে, তার মনের সুর ধারালো বোমার মতো বিস্ফোরণ না খোঁজে ততদিন।
কোনোবার সপ্তাহ, কোনোবার মাস একরকম কাটিয়া যায়, তারপর আসিতে হয়। শান্তি ছাড়া টনটনে তারটি শিথিল করিয়া সুরটি খাদে নামাইয়া দেবার ক্ষমতা জগতে আর কার আছে? ঘরে ঢুকিয়া বসিবার ধৈর্য রসিকের থাকে না। আদরের বন্যায় দম আটকাইয়া আসিবার উপক্রম হওয়ায় শান্তির গালাগালিও আপনা হইতেই থামিয়া যায়। শ্রান্ত আর অবসন্ন রসিক আজ শ্রান্ত হইয়া বসিয়া আছে। শুধু এই ব্যতিক্রমটুকুই শান্তির মুখ বন্ধ করিয়া দিল। কাঁচের গ্লাসে জল আনিয়া দিয়া খালি গ্লাস রাখিয়া আসিয়া বেতের চেয়ারে বসিয়া এক দৃষ্টে রসিককে দেখিতে লাগিল। রসিকের মুখের চেহারাও আজ যেন বদলাইয়া গিয়াছে। খুব যেন ঘুম পাইয়াছে রসিকের। খুশি হইয়া শান্তি বলিল, কোথায় ছিলে 1 মাস? যেখানে চিরকাল থাকি। অভিমানে ঠোঁট ফুলাইয়া শান্তি বলিল, একটা কথা জিজ্ঞেস করিলেই তুমি এমনভাবে জবাব দাও। এখানে এসো। শান্তি চমকাইয়া উঠিল। বেশ তো আছি, জল চাইলে জল দিলাম। রসিক উঠিয়া আসিয়া হাত ধরিতেই আজ প্রথম শান্তি হাত ছিনাইয়া নিয়া বাহিরে চলিয়া গেল। পাশের ছোট ঘরটিতে ঢুকিয়া সশব্দে খিল বন্ধ করিয়া ভদ্র ভাষায় কয়েকটা বস্তির গাল দিয়া বলিল, বেরিয়ে যান আপনি আমার বাড়ি থেকে। যতক্ষণ না যাবেন আমি দরজা খুলব না। 10 মিনিট পরে দরজা খুলিয়া স্থলিত পদে শান্তি এ ঘরে আসিল। একা মেয়ে মানুষ আত্মরক্ষা করতে পারবো না, তাই এলাম। আজকেই কিন্তু শেষ। ফের যদি আপনি এ বাড়িতে আসেন গলায় দড়ি দিয়ে মরব, খোকার দিব্যি। রসিক সাড়া দিল না। চৌকির বিছানাতে দেওয়াল ঘেঁষিয়া সবগুলি বালিশ গাদা করিয়া আধশোয়া অবস্থায় হেলান দিয়া সে চোখ বুজিয়া পড়িয়া আছে। ঘুমাইয়া পড়িয়া আছে। শান্তি একটা নিঃশ্বাস ফেলিল। কাল প্রায় এই সময়ই আকাশ ফুটো হইয়া প্রচণ্ড ঝড় উঠিবার উপক্রম ঘটিয়াও যখন ঝড় হয় নাই, তখন সে ঠিক এই রকম একটা নিঃশ্বাস ফেলিয়াছিল। জাগাইবে? রসিককে না হোক খোকাকে। খোকাকে পাশে বসিয়া তাকে জাগাইতে গিয়া শান্তি থামিয়া গেল। ঘুমন্ত ছেলেকে সে কোনোদিন জাগায় নাহি, আজ কেন জাগাইবে? জাগিলেও দুরন্তপনা আরম্ভ করিয়া দিবে বই তো নয়। তার চেয়ে ঘুমন্ত ছেলের মুখে আলগোছে একটু চুমু খাইয়া বসিয়া বসিয়া ছেলের সুন্দর মুখখানা দেখা যাক। রসিকের ঘুমন্ত মুখও সে কখনো দেখে নাহি। ঘুমাইলে কেমন দেখায় রসিকের মুখ? শান্ত, শান্ত, কোমল। শান্তি যেন আশ্চর্য হইয়া গেল। আর একটু ভালো করিয়া দেখিবার জন্য সন্তর্পণে চোরের মতো চৌকিতে উঠিয়া রসিকের মুখের কাছে মুখ নিয়া গেল। কতবার কাছাকাছি আসিয়াছে এ মুখ, এমন তো দেখায় নাহি কখনো। যে চোখে ক্ষুধা আর ক্ষোভের তীব্র দৃষ্টি শুধু সে দেখিয়াছে, যে চোখের চামড়ার আবরণ খোকার কাজলা পরা চোখের মতো মিষ্টি, কোমল, রহস্যময়। শুকনো চামড়ায় গড়া ঠোঁট যেন মুখের আওতায় শিথিল হওয়ার সঙ্গে খোকার ঠোঁটের মতোই রসালো হইয়া উঠিয়াছে। একসঙ্গে বুকের মধ্যে টিপটিপ করে আর চোখে জল আসে। এ অভিজ্ঞতা শান্তির ছিল না। হাত দুটি অবশ হইয়া আসিতেছে। বেশিক্ষণ আর হাতের উপর ভর দিয়া এভাবে উবু হইয়া থাকা চলিবে না। হঠাৎ হুমড়ি খাইয়া রসিকের গায়ের উপর পড়িয়া গেলেই সর্বনাশ। জীবনে আর কোনো দিন রসিককে আসিতে বারণ করা চলিবে না। আসিলে তিরস্কার করা চলিবে না। রসিক ভাবিবে তার এতদিনের রাগ, দুঃখ, বিরক্তি আর বিরোধিতা সব গেঁয়ো মেয়ের ছলনা। আলগোছে ঠোঁট স্পর্শ করা মাত্র রসিক চোখ মেলিয়া চাহিল। শান্তির হৃৎস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য একেবারে বন্ধ হইয়া গেল। খোকার ঘুম ভাঙে নাহি, রসিকের ঘুম ভাঙিয়া গেল। রসিক তবে নিশ্চয়ই ঘুমায় নাহি, চোখ বুজিয়া পড়িয়াছিল। কি শান্তি? নামিয়া গিয়া শান্তি খোকার বিছানার পাশে মেঝেতেই শুইয়া পড়িল। মুখ গুঁজিয়া দিল খোকার গন্ধময় কাঁথায়। এবার শান্তির মরাই ভালো, আর বাঁচিয়া কি হইবে? রসিক নামিয়া আসিয়া তাকে চৌকির উপর টানিয়া নিয়া যাইবে, এই প্রতীক্ষায় প্রতি মুহূর্তে তার সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল। হয়তো নামিয়া আসার কষ্টটুকুও রসিক স্বীকার করিবে না, ওখান হইতেই হুকুম দিবে, এখানে এসো। অশিক্ষিত গেঁয়ো মেয়ে ধরা পড়িয়া গিয়াছে। এতদিন রসিক অভদ্রভাবে তাকে ভালোবাসিয়াছে, এখন হইতে গুন্ডার মতো ভালোবাসিবে। অনেকক্ষণ ঘরের মধ্যে কারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তিনটি প্রাণী যেন ঘুমাইয়া পড়িয়াছে।
এবার রসিকের খুক খুক করিয়া মৃদু একটু কাশির শব্দ পাওয়া গেল। তারপর আবার সব চুপচাপ। ঝাঁঝালো রোদে ঘুরিয়া বেড়ানোর শ্রান্তিতে জোরে কাশিবার শক্তিও যেন রসিকের নাহি। স্তিমিত দৃষ্টিতে সে শান্তিকে দেখিতে লাগিল। অনেকক্ষণ ধরে কাঁথায় গোঁজা মুখ হইতে যখন একটা অস্ফুট শব্দ কানে আসিল, তখন রসিক নিচে নামিয়া গেল। শান্তির পিঠে হাত রাখিয়া নাটক, নোভেল আর বাস্তবের প্রিয়াকে ডাকার চিরন্তন কাঁপা গলায় ডাকিল, শান্তি। শান্তির শরীরটা একবার চমকাইয়া উঠিল, কাঁপুনি বন্ধ হইয়া গেল। কেঁদো না শান্তি, আমি যাচ্ছি। শান্তি আরও জোরে কাঁথায় মুখ গুজিয়া দিল। শান্তির পিঠ হইতে রসিক হাত সরাইয়া আনিল, আহত সুরে বলিল, সত্যিই চলে যাচ্ছি, আর কোনোদিন আসব না। আপনি সত্যি সত্যি মনে কষ্ট পান বুঝতে পারিনি। ঘরের বাহিরে যাওয়ার আগে মুখ ফিরাইয়া অকারণে যোগ দিল, আচ্ছা চললাম। সদর দরজা খুলিয়া একেবারে বাড়ির বাহিরে যাওয়ার আগে রসিক আর একবার মুখ ফিরাইয়া ভিতরের দিকে চাহিল। শান্তি উঠিয়া আসিয়া ঘরের দরজায় দাঁড়াইয়াছে। বাহির হইতে দরজাটা ভেজাইয়া দিতে ভুলিয়া গিয়া রসিক হনহন করিয়া হাঁটিতে আরম্ভ করিয়া দিল। সদর দরজা বন্ধ করিয়া শান্তি ঘরে গেল। শাড়িখানা গায়ে জড়াইয়া রঙিন সুতায় ফুলতোলা কাপড়ে ঢাকা পুরানো নড়বড়ে টেবিলে চিঠি লিখিতে বসিল। আরও অনেকবার রসিক যাওয়ার সময় বলিয়া গিয়াছে আর কখনো আসিবে না। 2-1 সপ্তাহ পরে, 2-1 মাস পরে আবার আসিয়াছে। কিন্তু সপ্তাহ মাস না কাটিলে এবার তো বুঝা যাইবে না সত্যই সে আর আসিবে না কিনা। দামি প্যাডের নীল কাগজে শান্তি লিখিতে বসিল, তোমার জন্য মন কেমন করছে, চিঠি পেলেই এসো, রাগ করো না, এবার থেকে আর কোনোদিন তোমায় কড়া কথা বলবো না। ঘুম ভাঙিয়া খোকা কাঁদিতে আরম্ভ করিয়া দিলেও শান্তি চিঠি লেখা বন্ধ করিল না। বিরক্ত হইয়া ধমক দিয়া বলিল, আহ, একটু থাম না ছাই, চিঠিটা শেষ করে নি। সন্ধ্যার আগে এ চিঠি ডাকে পাঠানোর উপায় নাহি। তার আগে দুধওয়ালা দুধ দিতে আসিবে না। তবু এখন অন্য কোনো কাজ করার আগে চিঠিটা শেষ করিয়া শান্তি নিশ্চিন্ত হইতে চায়। ছোট চিঠি, বেশি কথা লিখিবার কিছু নাহি। চিঠি শেষ করিয়া খামে ভরিয়া শান্তি ঠিকানা লিখিতেছে। এমন সময় সদরে কড়া নাড়ার শব্দ শোনা গেল। চিঠি হাতে দরজার কাছে গিয়া শান্তি জিজ্ঞাসা করিল, কে? ওপাশ হইতে রসিক বলিল, আমি। হাতের খামখানা শান্তি মাঝামাঝি ছিঁড়িয়া ফেলিল। ঠিক ছিঁড়িয়া ফেলিল বলা যায় না, আপনা হইতে যেন ছিঁড়িয়া গেল। দুটি টুকরা দুহাতে শক্ত করিয়া মুঠা করিয়া ধরিয়া সমস্ত শরীর টান করিয়া শান্তি বলিল, কেন এসেছেন ইতর কোথাকার? খোকা তখন গলা ফাটাইয়া চেঁচাইতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।